ব্যবসা বাণিজ্যে বাড়ানো হয়েছে টার্নওভার কর, ভোক্তার কাঁধেই বোঝা। অর্থনীতি চাঙ্গার নামে উল্টো পথে সরকার, দাবি এনবিআর-এর সাবেক চেয়ারম্যানের। আমদানি খবরে চালের বাজারে কমছে উত্তাপ, কেজিতে 2 থেকে 1 টাকা কমলেও ফেরেনি আগের অবস্থা। কাটেনি ভোজ্য তেলের সংকট, সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। সূচকের টানা পতনে সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। জেড ক্যাটাগরির দাপটে কমেছে বাজার মূলধন, আবারও মন্দায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস লতাপাতা। ক্ষতিগ্রস্ত 5 জেলার প্রায় 11,000 কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন। এবং ঈদের ছুটিতে চাহিদা থাকলেও কুয়েতে নেই বিমানের পর্যাপ্ত ফ্লাইট। বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনেছেন প্রবাসীরা। সফর বাতিল করছেন অনেকেই। দেখছিলেন শিরোনাম, জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব টার্ন ওভার করের প্রভাব নিয়ে। এ বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনবিআর-এর সাবেক ভ্যাট ও কাস্টমস কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি। আমরা তার কাছে চলে যাই। স্যার, আপনাকে আমাদের অনলাইনে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা আপনার সাথে আলোচনায় ফিরবো, তবে আমাদের এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। যে আলোচনার বিষয়ে বা যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়টাতেই আমরা সেই প্রতিবেদনটা দেখে তারপর আবার আপনার কাছে আলোচনায় ফিরছি। শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি আবার টানতে হবে ভোক্তাকেই। এনবিআর-এর সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জীবনযাত্রার মানের সাথে এখন যদি ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে। দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি। এই কারণে ব্যবসা এখন গোছায় নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল। বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটলো সরকার। আমরা অর্থনীতি গ্রো করতেছে, কারণ জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে পঞ্চায়েত হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন, ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
প্রতিবেদনের আগে যেমনটি বলেছিলাম, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন শুল্ক বিশেষজ্ঞ ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার আব্দুল কাফি। আমরা তার কাছে চলে যাচ্ছি। স্যার, আমরা প্রতিবেদনটা দেখলাম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যেখানে আসলে আমাদের দেশের অর্থনীতি অনুযায়ী এখন যে মন্দাভাবটা চলছে, সেখানে করমুক্ত আয়সীমা যেভাবে করে বাড়ানো উচিত ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিংবা একদম ভোক্তা লেভেলেও জনগণের সাথেও জনগণের কাছেও, সেই জায়গাতে সেটা না কমিয়ে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। এই বিষয়টি আসলে অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়তে পারে বা আপনি কিভাবে দেখছেন, সেটা যদি একটু ছোট্ট করে বলতেন। এটা অবশ্যই একটা বিরূপ প্রভাব পড়বে। কারণ হচ্ছে যে একদিকে মূল্যস্ফীতি ঘটেছে এবং মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গিয়েছে। এর ফলে এখন করের যে সীমা সেটা যখন নিচে নামিয়ে আনা হলো, এর ফলে অনেক ছোট ছোট এন্টারপ্রেনিউর তারা করের আওতায় পড়বে এবং সাধারণ ভোক্তাদের উপর এটার প্রভাব পড়বে। কারণ দেখা যাচ্ছে অ্যাবাউট 100 মানে 90-র মতো পণ্য সেবার মধ্যে উপর এই বাড়তি করের বোঝা যেখানে আরোপিত হয়েছে, এটার ইফেক্ট এই আইটেমগুলোর উপর পড়বেই। এছাড়া বাজার যেহেতু ইন্টার রিলেটেড, একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের সম্পর্ক আছে মূল্যের দিক থেকে, সেক্ষেত্রে আসলে পুরো বাজারই আসলে অস্থিতিশীল হয়ে যাবে এবং ভোক্তাদের জন্য আরো নাভিশ্বাস পরিস্থিতি হবে বলে আমি মনে করি। সেদিক থেকে এই পদক্ষেপটা আমার মনে হয় যে যথাযথ ছিল না। আচ্ছা স্যার, আপনি যে কথাটা বললেন, এটা আসলে এই প্রক্রিয়ায় সমাধান না করে বিকল্প কোনো উপায় কি ছিল, যেটা আসলে করে আমাদের এই জায়গাটা আসলে আমরা পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারতাম বা সরকারের রাজস্বটা আসলে বাড়ানো যেত? সেটা হচ্ছে একটা হতে পারে যে যে সমস্ত ঋণ খেলাপি আছে তাদের সম্পদ ক্রয় করে হোক বা তাদের কাছ থেকে একটা বিরাট অ্যামাউন্ট আদায় করা একটা। আর একটা হচ্ছে যে কর্পোরেশনের কাছে 2.5 লাখ কোটি টাকার মতো অলস পড়ে আছে, যেটা বিগত সরকার এটা ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই টাকাটা ব্যবহার করা যেতে পারে। আর একটা হচ্ছে যে অনেক আইটেমে দীর্ঘকাল থেকে অব্যাহতি আছে, সেই আইটেমগুলোর অব্যাহতিগুলো তুলে দেওয়া যেতে পারতো। আর যে আইটেমগুলোতে একান্তই কর হার বাড়ানোর দরকার, সেটা সহ্য সীমার মধ্যে বাড়ানো উচিত ছিল, সেটা করা যেত আর কি। এবং আরেকটা হচ্ছে যে ফাঁকি কমিয়ে করের যে গ্যাপ যেটা আছে, সেই গ্যাপটা কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। আচ্ছা, এই যে ফাঁকি কমানোর কথাটা আপনি যেটা বললেন, এই ফাঁকি কমানোর জন্য এনবিআর এর আসলে কোনো কার্যক্রম আছে কিনা কিংবা কোনো পদক্ষেপ আছে কিনা কিংবা ভবিষ্যৎ কোনো পরিকল্পনাও আপনি দেখেছেন কিনা, মানে এগুলোর আসলে কোনো চিহ্ন বা প্রতীক বা কোনো সংকেত আপনি জানেন কিনা বা পেয়েছেন কিনা? এটা যেটা আমরা লক্ষ্য করছি, এমনিতেই তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, সেখানে এই কার্যক্রমগুলো আছে। কিন্তু এই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং যে অর্থনৈতিক পট পরিবর্তন, এর ফলে আমার মনে হয় এনবিআর এবং মাঠ পর্যায়ে কিছুটা স্তিমিত অবস্থা আছে। আমার মনে হয় যে কারণ হলো রাজস্ব কার্যক্রম জোরদার করতে গেলে, শক্তিশালী করতে গেলে গভর্নমেন্টের এবং পলিটিক্যালি একটা সাপোর্ট প্রয়োজন হয়, যে সাপোর্টটা এনবিআর ঠিক মতো পাচ্ছে না। আর একটা হচ্ছে যে প্রশাসনে যথেষ্ট অস্থিতিশীলতা চলছে। এই সমস্ত পরিস্থিতিতে রাজস্ব আদায় কার্যক্রম অনেকটা বিঘ্নিত হয়, রাজস্ব কর্মকর্তারা কিছুটা দ্বিধান্বিত থাকে। আমার মনে হয় সে ধরনের একটা পরিস্থিতি আছে, তাদেরকে যথেষ্ট গিয়ার আপ করা দরকার এবং কাউন্সিলিং করা দরকার এবং ট্যাক্স পেয়ারকেও কাউন্সিলিং করা দরকার। করা হলে হয়তো রাজস্ব আদায় খানিকটা বাড়তে পারে। স্যার, আরেকটা বিষয় আমাকে স্পষ্ট করবেন, সেটি হচ্ছে যখন আমরা এই টার্ন ওভার করের যে বিষয়টা যখন আসলো, যখন 50 লাখ টাকার ঊর্ধ্বে গেলেই তাকে কর দিতে হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ধাপ, তো সেখানে 15% কর তাকে দিতে হচ্ছে। তো 30 থেকে 50 লাখ পর্যন্ত যদি 4% হয়, সেখানে 50 লাখের উপরে গেলে সেটা 15%তে চলে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে না যে এই পার্সেন্টেজটা অনেক বেশি এবং অনেকটাই বেশি অসামঞ্জস্যপূর্ণ? না, তা তো বটেই। এটা তো সাবেক চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, উনি ঠিকই বলেছেন যে যেখানে এই সীমাটা আরো উপরের দিকে যাওয়া উচিত ছিল, না করে রিগ্রেসিভলি সেটা নিচের দিকে নামিয়ে আনা হয়েছে। ফলে এটা তো অবশ্যই ক্ষতিকর এবং এটা ইফেক্ট অবশ্যই মানে কাম্য নয় আর কি। যেটা করা হয়েছে সেটা কাম্য ছিল না। আরেকটা বিষয় স্পষ্ট করবেন, এতে করে আসলে ভোক্তা এবং ব্যবসায়ীদের মাঝখানেও যে একটা সম্পর্কের অবনতি ঘটছে,
পাশাপাশি মাঝখানে রাজস্ব আদায়কারী সংস্থাও যে তার টার্গেট পূরণে একটা জোরপূর্বক চাপ সৃষ্টি করছে। এই যে একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনটি গোষ্ঠীর, ভোক্তা, ব্যবসায়ী এবং সরকারি সংস্থা, এই তিনটা গোষ্ঠীর যে দূরত্ব বাড়ছে সেটি অর্থনীতির জন্য কতটুকু ইতিবাচক নাকি পুরোটাই নেতিবাচক, কোন ভূমিকায় আছে এই পদক্ষেপের ফলে, কিভাবে দেখবেন? অর্থনীতির জন্য এটা অবশ্যই নেতিবাচক। কারণ হচ্ছে যে সুষ্ঠুভাবে কর আদায় করতে গেলে একটা গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে হয়। যে এটা হচ্ছে যে একজন হচ্ছে ট্যাক্স পেয়ার, ব্যবসায়ী কিন্তু মূলত এখানে ট্যাক্স কালেক্টর, এবং যারা ট্যাক্স অফিসিয়াল তারা কিন্তু সুপারভাইজার। সেই দিক থেকে যদি ব্যবসায়ী যদি সঠিক অবস্থানে না থাকে, সঠিক পরিস্থিতিতে না থাকে, চাপের মধ্যে থাকে, এবং ভোক্তাও যদি চাপের মধ্যে থাকে, তখন হয় কি এটা ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ে, এবং ট্যাক্স পেয়ার, ট্যাক্স অফিসিয়াল এবং ভোক্তা এই তিনটি পক্ষের মধ্যে ভালো রিলেশন বিরাজ করে না, যেটা এখন করছে না। এই রিলেশনশিপটা অত্যন্ত ভালো হওয়ার কথা, ভালো হওয়া প্রয়োজন কর আদায়, সুষ্ঠুভাবে কর আদায় করতে, যেটা এখন নাই। এবং এ ধরনের পদক্ষেপে সেই রিলেশনটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এটাকে লং রান এটার ভালো কোনো রেজাল্ট আশা করা যায় না। একেবারে শেষ প্রশ্নটি করতে যাচ্ছি, ছোট্ট করে যদি আমাদেরকে একটু জানাতেন, যদিও আসলে আপনি ভ্যাট বিশেষজ্ঞ হিসেবে উত্তরটা দেবেন, একটু সিলেবাস আউটসাইড অফ সিলেবাস প্রশ্নটা, সেটা হচ্ছে গিয়ে যে আসলে এই ভ্যাট বাড়িয়ে আমরা যে আসলে মানে জনগণের উপরে এই ভ্যাটের বোঝাটা চাপিয়ে দিচ্ছি, এটি না করে যে টাকাগুলো আসলে বারবার বলা হচ্ছে পাচার হয়েছে সেটি যথাসময়ে আনার যদি আরও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া যেত, সেটি কি উপযুক্ত হতো কিনা আমাদের সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে? এ ব্যাপারে আপনার কাছে কোনো পরামর্শ বা মতামত যদি জানতে চাওয়া হয় তাহলে কি বলবেন? বাইরে যে সমস্ত টাকা চলে গিয়েছে সেই টাকার কিন্তু সিংহভাগই আনা হয়তো সম্ভব হবে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত দেশের সাথে আমাদের চুক্তি রয়েছে সেই সমস্ত দেশের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, সেখান থেকে হয়তো কিছু অর্থ আনা সম্ভব। এটা কিন্তু সময় সাপেক্ষ। এটা কিন্তু বর্তমান মুহূর্তে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে কিন্তু এটা খুব ভালো রোল প্লে করবেন। কিন্তু আমাদের সেজন্য কন্টিনিউয়াস আমাদের তৎপরতা থাকতে হবে, আমাদের সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টার কোনো ত্রুটি থাকা যাবে না। এটা লং রান হয়তো আমাদের অর্থনীতির জন্য যদি আমরা কিছু আনতে পারি, সেটা হয়তো আমাদের জন্য লং রান ভালো হবে, এবং একটা ভালো মেসেজ হয়তো যাবে যারা টাকা বাইরে এভাবে পাচার করে তাদের জন্য। কিন্তু তাৎক্ষণিকভাবে বর্তমান মুহূর্তে কিন্তু এটার কোনো রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব নয়। সেজন্য আমি মনে করি যে অব্যাহত রাখতে হবে আমাদের তৎপরতা। এটা আমাদের লং রান আমাদের জন্য প্রয়োজন আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামত প্রদানের জন্য। আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতে আমরা আপনার সাথে আবারও এরকম আলোচনা অনুষ্ঠানে যুক্ত হব। জি, আমাদের সাথে আলোচনা করতে আজ স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ভ্যাট বিশেষজ্ঞ জনাব আব্দুল কাফি। গত কয়েক সপ্তাহ চড়া থাকার পর আমদানির খবরে চালের দাম মানভেদে 2-1 টাকা কমলেও তা আগের অবস্থায় ফেরেনি। এদিকে দাম বৃদ্ধির পরও বাজারে মিলছে না চাহিদা মতো সয়াবিন তেল, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় BR28 কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকায়, আর নাজিরশাল চালের কেজিতে দাম এখন 78 থেকে 88 টাকা, যা গত সপ্তাহে 80 থেকে 90 টাকা ছিল। ব্যবসায়ীরা বলছেন মিলাররা দাম বাড়ানোর জন্য চাল মজুত করেছিলেন। আমদানির খবরে মিলাররা চাল ছাড়তে শুরু করায় দাম কিছুটা কমেছে। এদিকে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম আরও বৃদ্ধির পায়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা, যে কারণে চাহিদা মতো সয়াবিন তেল ক্রেতাদের দিতে পারছেন না তারা। তবে শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালে এসেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা কেজিতে, তবে মৌসুম না হওয়ায় বরবটি, চিচিঙ্গার মতো সবজি চড়ে আছে 70 থেকে 80 টাকা কেজি প্রতি। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানী কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাব তার কাছে। আরেফিন, সাপ্তাহিক ছুটির দিন আজ, এদিন আসলে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম থাকে বাজার, এবং বেশ কিছু পণ্যের দাম ওঠানামার মধ্য দিয়েই কিন্তু বাজারে কেনাবেচা চলছে। আমি যেটি শুরুতেই জানাতে চাই যে চালের বাজারে কিন্তু কিছুটা 1 থেকে 2 টাকা কমতির খবর আমরা জেনেছি এখন পর্যন্ত। বলা হচ্ছে যে মিনিকেট চাল সেটির দাম আসলে 78 থেকে 79 টাকাই বিক্রি হচ্ছে, সেটির দাম কিন্তু কমেনি, কিন্তু BR28 সেটা কিন্তু 1 থেকে 2 টাকা কমে 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া নাজির শালেও কিন্তু কেজিতে 2 টাকা কমেছে, 78 থেকে 88 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে চালটি। আমাদেরকে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে মিলাররা চালের দাম বৃদ্ধির পায়তারা করে যে চাল মজুদের যে পায়তারা তারা করছিল, রিসেন্টলি চাল আমদানির খবরে কিন্তু তারা বাজারে চাল ছাড়তে শুরু করেছে। আমি যেটি জানিয়ে রাখতে চাই যে এই গত মাসে অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখেই কিন্তু প্রায় 24,000 টন চাল ভারত থেকে আমদানি হয়েছে। এরপরে 7 জানুয়ারি কিন্তু ক্রয় কমিটি আবারও জানিয়েছে যে তারা প্রায় 50,000 টন চাল আমদানির জন্য অনুমোদন দিয়েছে ভারত থেকে। এরই প্রেক্ষিতে কিন্তু 12 তারিখ অর্থাৎ জানুয়ারির 12 তারিখ কিন্তু প্রায় 26,000 টন চাল আবারও এসেছে, সেদ্ধ চাল, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে 1 থেকে 2 টাকা হয়তো কমেছে আর BR28 চালের দাম, কিন্তু যেটি আসলে মিনিকেট চাল সেটি কিন্তু কমেনি, সেটি 78 থেকে 79 টাকাতেই বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। এছাড়া আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দাম বৃদ্ধির পরেও সয়াবিন তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দোকানগুলোতে দেখতে পাইনি। আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন যে খোলা সয়াবিন তেলের দাম সপ্তাহ ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়ে এটি কিন্তু লিটারে প্রায় 192 টাকা বিক্রি হচ্ছে, যে কারণে ব্যবসায়ীরা আসলে বলছেন যে তারা আসলে বোতলজাত সয়াবিন তেলের দামও আসলে বৃদ্ধির পায়তারা করছেন, যে খোলা সয়াবিন তেলের দাম যদি বেড়ে যায় তাহলে বোতলজাত সয়াবিন তেলের দাম আসলে কম থাকবে কেন। সব মিলিয়ে যদি বলতে চাই শুক্রবারের বাজার সবসময় জমজমাট থাকে, কিন্তু আজকের বাজারে ক্রেতা বিক্রেতাদের যেটি ভাষ্য, তারা বলছেন যে পকেটে টাকা পয়সা কম থাকে, তারা আসলে কমই কিনছেন। তো রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরেফিন। এবার চলে যাব বাণিজ্য মেলার খবর জানতে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জিন্নাত আরা যশোয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যশোয়া, বাণিজ্য মেলার প্রবেশদ্বার খোলা হয়েছে আরও প্রায় 1 ঘন্টারও বেশি সময় আগে, এবং প্রবেশদ্বার খোলার পর থেকেই সাপ্তাহিক ছুটির দিনে যেমনটা প্রত্যাশা করা হয় যে সকাল থেকেই এক ধরনের ভিড় লক্ষ্য করা যাবে এবং বেলা গড়াতে সেটি উপচে পড়া ভিড়ে পরিণত হবে। এবং আজকের সকালটাও ঠিক তেমনই শুরু হয়েছে। গত শুক্রবার যেমন ছিল, সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছিল এবং দিন শেষে রাত পর্যন্ত দেখা গিয়েছিল উপচে পড়া ভিড় প্রায় 2 লাখের মতো দর্শনার্থী গত শুক্রবারে হয়েছিল। এবং আজও কিন্তু সকাল থেকেই গত শুক্রবারের মতোই উপচে পড়া একটি ভিড় হবে তেমন কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু সারিবদ্ধভাবে দর্শনার্থীরা বাণিজ্য মেলায় প্রবেশ করছে এবং প্রবেশদ্বারে যারা আছেন নিরাপত্তার কাজে তারা বলছেন যে একদম 10টা থেকেই তারা ব্যস্ত সময় পার করছেন, কারণ একদম 10টা থেকেই দর্শনার্থী আসা শুরু করেছে বেশি পরিমাণের। সাধারণত যেটা হয় যে সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা খুব কম থাকে, আশেপাশের এলাকাগুলোর দর্শনার্থীরাই বাণিজ্য মেলায় প্রবেশ করে, কিন্তু আজকে শুক্রবার হয় যেমনটা দেখা গেছে যে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা এবং সকাল থেকেই প্রবেশদ্বারে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যদি বলি, 200টি শাটল বাস এবার রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে, যাতে তারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খুব সহজে মেলা প্রাঙ্গণে আসতে পারেন। এবং সাপ্তাহিক ছুটির দিনেই আসলে 200টি বাস চলাচল করে, এছাড়া বাকি 5 দিন কিন্তু 200টি বাস চলাচল করে না। এবং আজকেও যেমনটা বলা হচ্ছিল যে বাসগুলোতেও সকাল থেকে ভালো পরিমাণে যাত্রী পাওয়া যাচ্ছিল। এবং আমরা যদি একটু শুধু দর্শনার্থীর কথা না বলে ক্রেতাদের কথাও যদি বলি, স্টল প্যাভিলিয়নগুলোতেও কিন্তু ক্রেতা সমাগমও দেখা গিয়েছে। মানে শুধু ঘোরাঘুরিতেই ব্যস্ত নয় দর্শনার্থীরা, তারা কেনাকাটাও করছেন। এবং বরাবরের মতোই বলতে হয়, গৃহস্থলী সামগ্রীর যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে সবসময় বেশি ভিড় দেখা যায়। এবছরও তেমনটাই হচ্ছে এবং আজ শুক্রবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গৃহস্থলী সামগ্রীর স্টলগুলোতে বেশ অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে আসছেন, সকলে বন্ধু বান্ধব নিয়ে আসছেন, ঘুরে দেখছেন, তার পাশাপাশি পছন্দসই কেনাকাটা করছেন। তবে স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছেন কিংবা মেলা আয়োজক যারা আছেন তারা সবাই বলছেন যে বেলা গড়াতে গত শুক্রবারের মতোই উপচে পড়া ভিড় হবে বাণিজ্য মেলায়। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার 17তম দিনের সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। টানা 5 কার্যদিবসেই মূল্যসূচক কমতির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ নিয়ে চলতি বছরের লেনদেন হওয়া 12 কার্যদিবসের মধ্যে 9 কার্যদিবসেই মূল্যসূচক কমল। এদিকে শেয়ার ও মূল্যসূচকের ধারাবাহিক পতনে মন্দা কাটাতে পারেনি ব্যাংক ও আর্থিক খাত। আর বি ও জেড ক্যাটাগরির দাপটে দাম বৃদ্ধিতে শীর্ষে 10 প্রতিষ্ঠানে জায়গা পায়নি এ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার ইউনিট ও মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ নিয়ে বছরের প্রথম 12 কর্মদিবসের মধ্যে 9 দিনই পতন দেখল ঢাকার পুঁজিবাজার। টানা পতনে সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে 60 পয়েন্টের বেশি। সপ্তাহ শেষে বাজার মূলধন কমেছে 1190 কোটি 42 লাখ টাকা। এদিকে সূচক ও বাজার মূলধনের আশাহতের এমন ধারাবাহিকতা ছিল দৈনিক লেনদেনেও। বুধবার ছাড়া সপ্তাহের বাকি 4 দিনই লেনদেন ছিল 300 কোটির ঘরে। খাতভিত্তিক চিত্রে দেখা যায় পতনের ধারা অব্যাহত রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে। সপ্তাহ জুড়ে ব্যাংক খাতের 36টি প্রতিষ্ঠান সহ 7টি খাতের লেনদেন কমেছে, তবে বেড়েছে সিরামিক্স, বন্ড ও ফার্মাসিউটিক্যালসের বাজার। দাম বৃদ্ধির শীর্ষে জায়গা পায়নি এক ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। শীর্ষ 5 প্রতিষ্ঠানের প্রথম স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে সিবিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মন্য সিরামিক্স ইন্ডাস্ট্রি ও অলটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে। দরপতনের শীর্ষ 5 প্রতিষ্ঠান হল ফাইন ফুডস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আর হই হুল্লোড়ে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, সাপ্তাহিক ছুটির দিন মানেই কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উৎসব। তার ব্যতিক্রম নয়, আজও আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে ততই কিন্তু আনন্দের মাত্রা বেড়েই চলেছে। একদিকে বালিয়াড়িতে যেমন গান ছেড়ে দিয়ে নাচ গান হচ্ছে, ঠিক তেমনি আমরা সমুদ্র সৈকতের যে নোনা জল রয়েছে সেই নোনা জল আসলে লক্ষ্য করছি। একদিকে ঢেউয়ের গর্জন, অন্যদিকে মানুষের যে আনন্দের মাত্রা সেটি কয়েক গুণে বেড়ে চলছে। বেলা যতই বাড়ছে মানুষের আগমন যেমন বাড়ছে, ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি মানুষ যে যেমন করে পারছে সেভাবে আনন্দ করছে। যারা গতকাল থেকে আসলে দূর দূরান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন এবং সেই ছুটে আসার পর এখন সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে যেমন সমুদ্র স্নান করছে, ঠিক তেমনি জেট স্কি যুগে নীল জলরাশি যেমন দেখে আসছে, ঠিক তেমনি টিউবে গা ভাসিয়ে তারা তাদের মতো করে আনন্দ উদযাপন করছে। এই তো গেল হচ্ছে সমুদ্র সৈকতের নোনা জলে যে আনন্দ উৎসব সেটি, কিন্তু বালিয়াড়িতে আনন্দের মাত্রা আরও বেশি। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের কলাতলি, শৈবাল, লাবণী 3 কিলোমিটার সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। যেদিকে তাকালে সেদিকে আসলে দেখা মিলবে যে মানুষের মাথাগুলো শুধু দেখা যাচ্ছে। এভাবেই কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে বিরাজ করছে কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা। বালিয়াড়িতে বিশেষ করে পরিবার পরিজন নিয়ে যেমন হাঁটছে, ঠিক তেমনি কিটকট যেগুলো রয়েছে সেই কিটকটগুলোতে বসে সমুদ্র উপভোগের পাশাপাশি প্রিয়জনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালুচরে বালি নিয়ে যেমন খেলছে, ঠিক তেমনি শিশুরাও রয়েছে পরিবার পরিজন নিয়ে তাদের মতো করে যে আনন্দ উদযাপন সেটি। এই যে আনন্দের মাত্রা সেটি গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই আনন্দ উৎসব এখনো চলছে এবং পর্যটকরা বেঁধে রয়েছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় চাঙ্গা ভাব। গত প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই চাঙ্গা ভাব এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। যেমন সৈকতে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে ঘোড়াওয়ালা, হকার যারা রয়েছে, পাশাপাশি বারবি স্পোর্টের যে দোকানগুলো রয়েছে সবগুলোতে মানুষ যেমন ঘুরছে, ঠিক তেমনি এইসব সেই দোকানগুলো, বার্মিজ পণ্যের দোকানগুলোতেও ভিড় করছে। তারা বেশ যে কেনাকাটা থেকে শুরু করে সব কিছু করছে। আর 5 শতাধিক হোটেলও যেহেতু পর্যটকের ঠাসা, সেক্ষেত্রে তারাও বলছে যে এই যে পর্যটকের আগমন সেটি আগামী মাস পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে লাইফগার্ড কর্মীরা যেমন নিরাপত্তা দিচ্ছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ফরিদপুরে বাড়ছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। সরকারি প্রণোদনায় হচ্ছে সমলয় পদ্ধতিতে ধান আবাদ। জনপ্রিয় এই পদ্ধতিতে বাড়ছে শ্রম ও সময়, খরচ ও অপচয় কমায় বাড়ছে উৎপাদন। যন্ত্রের ব্যবহারে হেক্টর প্রতি 28,000 পর্যন্ত টাকা সাশ্রয় করতে পারবেন কৃষকেরা। আধুনিক পদ্ধতি খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে বলে জানালেন জেলা প্রশাসন। শিকদার সজলের রিপোর্ট।
প্রচলিত পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় নামের এই পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার ১০০ একর জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াই হবে মেশিনে। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক। মেশিন দিয়ে করা এই যে আমাদের পক্ষে একটু ভালো হয়েছে আর কি। নিড়ানোর সহজ, সার দেওয়া সহজ, ওষুধ প্রয়োগ করা সহজ, পরে সব যাওয়ায় যে ধান হয় অনেক ধান হয়। 4 জন লাগালে মনে করেন 24-2500 টাকা লাগতো, আর এখন তো সেটা লাগতেছে না। ধান হাতে রোপণ করলে যে পরিমাণ বিঘাপতি হবে তার চাইতে 1 মণ ধান বেশি হবে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধানের আবাদ শুরু হয়েছে। এই পদ্ধতির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে হেক্টর প্রতি কৃষকের সাশ্রয় হবে 26 থেকে 28 হাজার টাকা। কৃষকদের মাঝে বীজ, সার, চারা তৈরি করার সকল খরচ এবং চারা লাগিয়ে দেওয়ার সকল খরচ আমরা দিব, এবং ধান যখন কাটা হবে তখন কাটার খরচটাও কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হবে, সেটাও খরচ সরকার বহন করবে। মেশিনের সাহায্যে যদি লাগায়, রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে যদি লাগায়, তাহলে দেখা যায় যে 4 থেকে 4,500 টাকার মধ্যেই কিন্তু এটা রোপণ করা সম্ভব। কৃষি জমি কমে আসায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসন আশা করছে যান্ত্রিকীকরণের কারণে এগিয়ে যাবে চাষিরা। কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। আশা করি যে কৃষি যে যান্ত্রিকীকরণের যে সুফল তারা যদি পায় তাহলে আমাদের কৃষি অনেক এগিয়ে যাবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় 24,850 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। চলতি বছরের শেষে পুরোদমে চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। নতুন করে উদ্বোধনের সময় জানিয়েছে সিভিল এভিয়েশন। একই সময়ে চালু হবে আমদানি ও রপ্তানি কার্গো। এছাড়া আর্থিক সংকট কাটিয়ে অন্যান্য বিমানবন্দরের কাজও শেষ করার কথা জানান বেবিচক চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত 3য় টার্মিনাল নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রত্যাশিত উদ্বোধন নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন করে পুরোপুরি চালুর সম্ভাব্য মাস হিসেবে 2025 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর নির্ধারণ করল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার বেবিচকের প্রধান কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম ও 3য় টার্মিনালের অগ্রগতি নিয়ে মিট দ্য প্রেসে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান। বলেন, একই সঙ্গে চালু হবে আমদানি ও রপ্তানি কার্গো। জাপানিজ কোম্পানির সাথে আমাদের 22 তারিখ থেকে আমাদের কনসেশন এগ্রিমেন্ট নেগোসিয়েশন শুরু হবে এবং আমরা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা শেষ করে আমরা ওদের সাথে অপারেশন এবং মেইনটেনেন্সের কন্ট্যাক্ট করে চলে যেতে পারবো। তাদের সাথে করে আমরা এই কাজটা শুরু করতে চাই নভেম্বরের ভিতরে ইনশাল্লাহ। এই বছরে আমরা অবশ্যই শুরু করবো এটা অ্যাট এনি কস্ট। এইখানে এই ব্যাপারে কোনো ধরনের অনুরোধ, উপদেশ বা কোনো ধরনের প্রেশার আমরা অ্যাকসেপ্ট করব না। এদিকে আর্থিক সংকটে পড়া দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর সংস্কার ও উন্নয়ন কাজের গতি বাড়ানো হবে বলেও জানান চেয়ারম্যান। বড় বড় প্রজেক্টে কিন্তু ছোট ছোট ভ্যারিয়েশনস সবসময় হয়, তো এই জিনিসটা মাথায় রাখতে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ভ্যারিয়েশনসগুলো মিনিমাম থাকে, আমাদের জন্য খরচটা আমরা কমাইতে পারি এবং টাইমলি যেন প্রজেক্টগুলো শেষ করতে পারি, যেটার উপর আমি গুরুত্ব দিচ্ছি। বেবিচকের পর্যবেক্ষণ, বিগত সরকারের সময়ে নেয়া ফলপ্রসূ হবে না ও প্রয়োজনীয়তা নেই এমন অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 26 এপ্রিল থেকে 11 জুলাই এই 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। অথচ এই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী। বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করছেন। ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলো। ব্যবস্থায় দ্রুত কুয়েত ঢাকা রুটে বিমানের ফ্লাইট রিশিডিউল করার দাবি প্রবাসীদের। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের।
ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চায়, কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না। বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন। কুয়েত এয়ারলাইন্স প্রতিদিন 2টা করে ফ্লাইট ছিল, তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিয়েছে। পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা। বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব, কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সে টিকিট কাটতে হলো। আমি বাংলাদেশ বিমান চাইছি, আমার কাছে 200 টাকার উপরে রেট আসছে। এই ফ্লাইট নিছি 122 টাকা দিয়া, বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চীনে বেড়েছে খুচরা বেচাকেনা, অন্যদিকে দেশটির আবাসন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। বছর ব্যবধানে গেল ডিসেম্বরে নতুন বাড়ির কেনা বেচা কমেছে 5% বেশি। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই কমতে শুরু করেছে মার্কিন ডলারের দাম। গেল ডিসেম্বরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে খুচরা বেচাকেনার বছর ব্যবধানে 3.7% বেড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্স। চীনের বাজারে 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত গড় খুচরা বিক্রি বেড়েছে 12.22%। দেশটিতে খুচরা বেচাকেনা বাড়লেও আবাসন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। 2023 সালের তুলনায় 2024 সালের ডিসেম্বরে চীনের 70টি শহরে নতুন বাড়ির দাম কমেছে 5.3%। নভেম্বরে যা কমেছিল 5.7%। এজন্য বাড়ি কেনার উপর সাধারণ মানুষের ব্যয় কমিয়ে দেয়া, সরকারিভাবে বন্ধকি সম্পদের উপর থেকে সুদ কমানো সহ দীর্ঘমেয়াদী সম্পদ রক্ষা ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করা হচ্ছে। এদিকে বিশ্বের শীর্ষ দ্বিতীয় অর্থনীতির দেশটির এমন মন্দাদশা উঠে এলেও বিশ্ববাজারে আরও খানিকটা চড়ে গেছে জ্বালানি তেলের দাম। 4 সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম হয়েছে $79। বৈশ্বিক অর্থনীতির নানা অনিশ্চয়তার মধ্যেই 7 সপ্তাহ পর ডলারের দাম কমার খবর দিয়েছে ট্রেডিং ইকোনমিক্স। বড় কারণ মার্কিনিরা বর্তমানে প্রত্যাশার চেয়েও কম কেনাকাটা করছেন। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমার বিষয়টি বিশেষ আলোচনায় এসেছে বৈশ্বিক অর্থনীতিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। প্রতি বছরের মতো জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসেছে আন্তর্জাতিক হাইম টেক্সটাইল মেলা। নগরের মেসেতে আন্তর্জাতিক এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 15টি টেক্সটাইল প্রতিষ্ঠান। ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে 4 দিনব্যাপী বিশ্বের অন্যতম বড় হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক মেলা হাইম টেক্সটাইল মেলা 2025। মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলায় এবারের আসরে অংশগ্রহণ করে 65টি দেশের 3000-এরও বেশি টেক্সটাইল উৎপাদক, পরিবেশক ও বিক্রেতা। বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জার্মানির বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় মেলায় ঢাকার 15টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাটের তৈরি ব্যাগ, ঝুড়ি সহ উন্নতমানের পোশাক ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উদ্বোধনী দিনে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্টলগুলো ঘুরে দেখেন। এই মেলা বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যবসা বাণিজ্যে বাড়ানো হয়েছে টার্নওভার কর, ভোক্তার কাঁধেই বোঝা, অর্থনীতি চাঙ্গার নামে উল্টো পথে সরকার, দাবি এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমদানির খবরে চালের বাজারে কমছে উত্তাপ, কেজিতে 2 থেকে 1 টাকা কমলেও ফেরেনি আগের অবস্থা। কাটেনি ভোজ্য তেলের সংকট, সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। এবং সূচকের টানা পতনে সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। জেড ক্যাটাগরির দাপটে কমেছে বাজার মূলধন, আবারও মন্দায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।
নিউজ।